নেতিবাচক চিন্তা মনকে দুর্বল করে আর ইতিবাচক ভাবনা জীবনে নতুন শক্তি যোগায়। আজ নিজেকে বিশ্বাস করুন, পথ আপনিই খুঁজে পাবেন। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছে স্নিগ্ধা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। মহাসমারোহে 24 ডিসেম্বর থেকে শুরু হলো বোলপুর শান্তিনিকেতন মেলা। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে এই মেলা। শান্তিনিকেতন মেলাকে কেন্দ্র করে বোলপুরে উৎসবের আবহ। সারা জাগানো অনুষ্ঠানের মধ্য দিয়ে 24 ডিসেম্বর থেকে শুরু হয়েছে বোলপুর শান্তিনিকেতন মেলা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার সূচনা করলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয়পীঠ সহ মঞ্চে উপস্থিত অন্যান্য বিশিষ্টজনেরা। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো এই মেলা। মেলাকে কেন্দ্র করে বোলপুরে উৎসবের আবহ। একদিকে দোকানিরা মেলায় পসরা সাজিয়ে বসেছেন, অন্যদিকে রয়েছে আনন্দ বিনোদনের জন্য আনন্দ মেলা। শিশু থেকে বৃদ্ধ সকলেই যাতে মেলার আনন্দ উপভোগ করতে পারেন, এই উদ্দেশ্যেই আনন্দ মেলার আয়োজন। সন্ধ্যা হতেই আলোকে আলোকোজ্জ্বল মেলা প্রাঙ্গণ। মেলায় সঙ্গীত, নৃত্য পরিবেশন, এন্টারপ্রেনারদের নিজেদের কাজের অভিজ্ঞতা শেয়ার করা ইত্যাদি কর্মসূচি পালন করা হবে। এর পাশাপাশি বিভিন্ন রকমের খাবার গ্রহণ, পছন্দ মতো জিনিস কেনাকাটা করা ইত্যাদির মধ্য দিয়ে মেলা মানুষের কাছে প্রাণবন্ত হয়ে উঠেছে। শান্তিনিকেতন মেলা সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয়পীঠ বলেন, মেলাকে প্রাণবন্ত করতেই সেখানে ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বছরে একবার মেলা হবে। এই মেলার মধ্য দিয়ে নলেজ শেয়ার করা হবে, ডিজিটাল নলেজ শেয়ার করা হবে মেলার মধ্য দিয়ে। তিনি বলেন, নতুন নতুন প্যাটার্ন এখন থেকে শুরু হোক। পশ্চিমবঙ্গের এন্টারপ্রেনাররা এই উদ্দেশ্য নিয়েই কাজ করুক। আমরা প্রত্যেকেই নন মেডিকেল পার্সন, কিন্তু মেডিকেলের সঙ্গে যুক্ত। আমরা এন্টারপ্রেনার। আমি চাই ওয়েস্ট বেঙ্গলের নতুন পেটেন্ট এখানে উদ্ভাবনী হোক এবং এখান থেকেই তৈরি হোক, যেটা আমরা এই ক্ষেত্রটিকে সেইভাবে তৈরি করছি বা ইউজ করতে দেবো। প্রত্যেক কোম্পানির সঙ্গে আমরা একটা গুড রিলেশনশিপ করতে চাইছি। ফিজিক্যালি বছরে একবার করে এরকম ফ্রি অফ কস্টই থাকবে। এটা আমরা কোনোদিন চার্জেবল করব না, যে আপনারা আসবেন মাল বিক্রি, মাল সেল এবং নলেজ শেয়ার করার জন্য। আর প্রতি মাসে একদিন আমরা ডিজিটালি নলেজ শেয়ার করব। মাল কেনা বেচা এগুলো হসপিটাল যারা চালাই করে তারা করবে, আমি এর মধ্যে যুক্ত হয় না। আমার ছেলে কিছুটা মাঝে মাঝে যুক্ত হয়, আমার বিভিন্ন কর্মী যুক্ত হয়, এটা আমার কাছে লক্ষ্য নয়। আমার টার্গেট একটাই, ডিজিটাল এবং এআই যতটা বেশি সম্ভব হেলথ সেক্টরে নিয়ে আসা, এবং ওয়েস্ট বেঙ্গলে এন্টারপ্রেনাররা এই পেটেন্টগুলোকে নিয়ে কাজ করুক। আর আমার টার্গেট হচ্ছে, এলন মাস্কের প্রযুক্তি যদি ভিকেলসে লাগে, মহাকাশ অভিযানে লাগে, আমার হেলথ সেক্টরে লাগবে না কেন? এটা তো আমাকে নতুন করে আর ভাবতে হচ্ছে না। উনি ভেবে আবিষ্কার করে রেখেছেন। এই যে অ্যাসেম্বলি কথা বলছিলেন, ওই দিক থেকে চীনের মাল এনে অ্যাসেম্বলি করছে, মেড ইন ইন্ডিয়া হচ্ছে। ঠিক আছে, ওটাও ঠিক আছে। তাহলে ওনার পেটেন্টটা শুধু ডাক্তারবাবু আর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর হচ্ছে এন্টারপ্রেনারকে যুক্ত করে দিয়ে হেলথ সেক্টরে নিয়ে আসে, আর তো কিছু নয়। আমি তো আবিষ্কারে যাচ্ছি না, উনি তো অলরেডি আবিষ্কার করেছেন, উনি ওই সেক্টরগুলোতে নিয়ে এসছেন। এটা বড় আহামরি কাজ বলে আমি মনে করি না। হ্যাঁ, যদি আমি ভাবতাম, আমি করতাম, আমাকে ভাবতে হতো যে ভাই আমি ওই ধরনের পরিকাঠামো করতে পারবো কিনা যে নাসাকে চ্যালেঞ্জ করবে, সেই পরিকাঠামো আমাকে। কিন্তু ওনার আবিষ্কার, উনি সবকিছু বিকেলসে এবং মহাকাশ অভিযানে যেটা যুক্ত করেছি। আমরা হেলথ সেক্টরে আমরা আছি, এন্টারপ্রেনাররা, আমাদের দেশীয় ডাক্তারবাবুরা আছেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন, সকলকে নিয়ে আর আমাদের এন্টারপ্রেনারের দ্বারা 100% সেভ করে দেবো। সকলের অংশগ্রহণ আন্তরিকভাবে কামনা করি। নমস্কার। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। দুর্গাচৌমুনি বাজার ব্যবসায়ী কমিটি আয়োজিত হরিনাম সংকীর্তনে ভক্তদের সঙ্গে সামিল হয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। 29 ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব।
18 ডিসেম্বর থেকে রাজধানীর দুর্গা চৌমুহনী বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে শুরু হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম সংকীর্তন। সনাতন ধর্মের মানুষদের মধ্যে হরিনাম ছড়িয়ে দিতে এই মহোৎসবের আয়োজন। এক কথায় ভক্তরা যাতে আনন্দ উপভোগ করতে পারেন এই লক্ষ্যকে সামনে রেখেই হরিনাম উৎসব হচ্ছে। হিন্দুদের বিশ্বাস, কলিযুগে হরিনাম শ্রবণ করলে মানুষের মুক্তি লাভ হয়ে থাকে। তাই সনাতন ধর্মের মানুষ হরিনাম শ্রবণ করেন, কীর্তন করেন। হরিনাম জপ করলে মানুষ একদিকে নিজেকে একঘেয়ে ভাব থেকে দূরে রাখতে পারেন, অন্যদিকে মানুষের হৃদয়ে একটি আনন্দের উন্মেষ জাগে। তাই শিশু থেকে বৃদ্ধ সকলেই দিনে অন্তত একবার হরিনাম করেন। এই লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছর দুর্গা চৌমুহনী বাজারে হরিনাম সংকীর্তন হচ্ছে। 18 ডিসেম্বর থেকে শুরু হয়ে এই উৎসব চলবে 29 ডিসেম্বর পর্যন্ত, বললেন উৎসব কমিটির সভাপতি ভবতোষ সরকার। একদিকে বৃহস্পতিবার দুর্গা চৌমুহনী বাজার হরিনাম সংকীর্তনে অংশ নিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি ভক্তদের সঙ্গে উৎসবের আনন্দে মেতে উঠেছেন। 19 ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। এদিন ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আমাদের 17 ডিসেম্বর আমাদের অধিবাস হয়েছে, 18 তারিখ ভোর থেকে কীর্তন টোটালি আরম্ভ হয়ে গেছে। এটা 29 তারিখ অবধি 12 দিন ব্যাপী এই উৎসবটা চলবে। 29 তারিখ আমাদের মহাপ্রসাদ বিতরণ করা হইব। এখানে তো আমাদের বাজারের কর্মকর্তারা ছিলেন এবং আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে আমাদের এলাকার বিধায়ক তথা পৌরসভার মেয়র সাহেব আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে সব দিক দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন এবং করবেন। 29 তারিখ 29শে ডিসেম্বর। জনগণের স্বার্থে কি বলবেন? আমরা এই উৎসবটা বরাবরই আমাদের জনসাধারণের আনন্দ উপভোগ করার জন্যই আমরা এটা করে থাকি। আমরা চাই প্রতি বছর যাতে আমরা এই এলাকাবাসীর যত ভক্তপ্রিয় লোকরা আছেন ওনারা যাতে এই আনন্দটা উপভোগ করতে পারেন, তার জন্যই আমাদের এই প্রেরণা এবং উদ্যোগ। এটা 48তম। আমার নাম ভবতোষ সরকার, ওরফে শেখর, উৎসব কমিটির প্রেসিডেন্ট এবং বাজার কমিটির কনভেনর। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। সিএফএসের উদ্যোগে রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় প্রায় 250 ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। সিএফএস এর উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় প্রায় 250 ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। প্রতি বছর এই সংস্থার উদ্যোগে ন্যাশনাল আর্ট অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। গত বছর আগরতলা প্রেস ক্লাবে এই প্রতিযোগিতা হয়েছিল। এবছর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। দেশের 18টি রাজ্যে এই ধরনের প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতার পর ছাত্রছাত্রীদের মধ্যে শংসাপত্র প্রদান করা হয়েছে। পুরস্কার হিসাবে রয়েছে নগদ অর্থ। আমরা খুব আনন্দিত, সিএফিসি এত সুন্দর একটি অনুষ্ঠান সারা ভারতবর্ষব্যাপী সবার কাছে নিয়ে এসছে আর্ট অলিম্পিয়াড। এই আর্ট অলিম্পিয়াডের মাধ্যমে বিগত বছর থেকেই আমরা দেখছি অনেক সংখ্যক ছাত্রছাত্রী প্রতি বছর অপেক্ষা করে থাকে যে এই অনুষ্ঠান কবে আসবে। তো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সে তার সৃজনশীল প্রতিভা সবার সামনে তুলে ধরার একটা সুযোগ পায়। এখানে আঁকার জন্য কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে তাকে বাধা হয় না, তাকে মুক্ত করে দেওয়া হয়। তার আঁকার যে থিম থাকে সেটা হলো কালার ইউর ইমাজিনেশন। সেই থিমের মধ্যে সে তার চিন্তা থেকে যে কোনো ছবি তুলে ধরতে পারে, তার রং বা তার কারুকার্য। তো এখানে আমরা দেখতে পাই যে শিশুদের সঙ্গে আমাদের অভিভাবকরা যারা, তারা অনেক উৎসাহী এই অনুষ্ঠানটিকে নিয়ে। আমরা ধন্যবাদ জানাচ্ছি সিএফিসির পক্ষ থেকে যারা এই অনুষ্ঠানকে সার্বিক সফল করার জন্য আগরতলা বা বিভিন্ন অঞ্চলে যারা কাজ করছেন এবং অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানের সফলতা নিয়ে আসছেন। আমি ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের অন্যান্য রাজ্যের ন্যায় এই রাজ্যেও সাংসদ খেল মহোৎসব অনুষ্ঠিত হয়। রাজধানীর বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেডিয়ামে হয়েছে এই খেল উৎসব।
দেশের ছেলেমেয়েদের খেলাধুলার মধ্যে আরও বেশি আকৃষ্ট করতে দেশের সরকার সব রাজ্যে সাংসদ খেল মহোৎসবের আয়োজন করেছে। দেশের যুবারা যাতে বিপদে পরিচালিত হতে না পারে এই উদ্দেশ্যকে সামনে রেখেই এই উৎসবের উদ্যোগ নিয়েছে দেশের সরকার। এরই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও সাংসদ খেল মহোৎসব অনুষ্ঠিত হয়। রাজধানী বাধারঘাট স্থিত দশরথ দেব স্টেডিয়ামে হয়েছে খেল উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পশ্চিম ত্রিপুরার সাংসদ যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পদ্মশ্রী দীপা কর্মকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সাংসদ খেল মহোৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, দেশের ছেলেমেয়েরা যাতে বিপদে চালিত না হতে পারে এই লক্ষ্যকে সামনে রেখেই কেন্দ্রীয় সরকার সাংসদ খেল মহোৎসবের সূচনা করা হয়েছে। এই প্রথমবারের মতো দেশের মধ্যে সাংসদ খেল মহোৎসব হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, রাজ্য সরকার আগেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, তবে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাংসদ খেল মহোৎসবকে কেন্দ্র করে বেশ কিছু ইভেন্ট হয়েছে দশরথ দেব স্টেডিয়ামে। খেলাধুলাকে কেন্দ্র করে যুবাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। 25 ডিসেম্বর তুলসী দিবস। রাজ্যেও এই দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। বিশেষ করে সনাতন হিন্দু ধর্মের মানুষ এই দিনে তুলসী বৃক্ষের পূজার্চনা করেছেন। ধর্মীয় বিশ্বাসে তুলসী শুধু একটি গাছ নয়, এটি দেবী লক্ষ্মীর অবতার ও বিষ্ণুর সহধর্মিণী, যা ঘরে ধন, শান্তি ও সুস্বাস্থ্য আনে এবং অশুভ শক্তি থেকে রক্ষা করে। এর পাতা পূজা, ঔষধ ও পরিবেশ শুদ্ধিতে ব্যবহৃত হয়, যা হিন্দু সংস্কৃতিতে গভীর আধ্যাত্মিক ও ঐতিহ্যবাহী মর্যাদা পায়। হিন্দু ধর্মে তুলসী কেবল একটি সামান্য গাছ নয়, বরং তাকে মা হিসাবে গণ্য করা হয়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী জগতের পালনকর্তা ভগবান শ্রী হরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় হওয়ায় তুলসীকে হরিপ্রিয়াও বলা হয়। শাস্ত্রমতে তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন, তাই নিয়মিত তুলসী পূজা করলে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। দেশের সঙ্গে রাজ্যেও হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে পবিত্র তুলসী গাছকে দেবী লক্ষ্মীর জীবন্ত অবতার বলে মনে করা হয়, যিনি সম্পদ, ভাগ্য এবং সমৃদ্ধির দেবী। এই গাছটিকে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ভগবান বিষ্ণুও প্রকাশ বলে মনে করা হয়, তাই এটি একটি পবিত্র উদ্ভিদ হিসাবে বিবেচিত হয়, যা শ্রদ্ধা এবং ভক্তির সাথে পালন করা উচিত। হিন্দুরা বিশ্বাস করে যে পবিত্র তুলসী গাছ পূজা করলে সৌভাগ্য, সম্পদ এবং সমৃদ্ধি পাওয়া যায়। এই গাছটিকে স্বর্গের সিঁড়ি বা বৈকুণ্ঠের অর্থাৎ ভগবান বিষ্ণুর বাসস্থান বলেও বিশ্বাস করা হয়। এর উপাসনা মানুষকে মোক্ষ এবং নির্বাণের আরও কাছে নিয়ে যায়। প্রকৃতপক্ষে পবিত্র তুলসী গাছের বিভিন্ন অংশকে বিভিন্ন দেবতা এবং সনাতন ধর্মের পবিত্র গ্রন্থের আবাসস্থল বলা হয়। বৃহস্পতিবার ভক্তি ভরে বিভিন্ন জায়গায় তুলসী পূজা অনুষ্ঠিত হচ্ছে। পুর নিগমের 14 নম্বর ওয়ার্ডের কর্পোরেটরের উদ্যোগে রঞ্জিতনগর রাজলক্ষ্মী কালী মন্দির সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় তুলসী পূজা। এই তুলসী পূজাকে ঘিরে ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। দিনভর হরিনাম সংকীর্তনের পাশাপাশি দুপুরে প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। আজ বড়দিন। এটি খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব। এই দিনে প্রভু যিশু জন্মগ্রহণ করেছেন। রঙিন সাজসজ্জা, আনন্দময় পরিবেশ এবং প্রচুর উপহার বিনিময়। বড়দিন প্রকৃতপক্ষে দেশের সবচেয়ে প্রাণবন্ত উৎসবগুলোর মধ্যে একটি অন্যতম। বড়দিন বিশ্বের প্রায় সব দেশেই পালন করা হয়ে থাকে। সেই মতো ভারতের বিভিন্ন রাজ্যে ও বৃহস্পতিবার এই দিনটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয়। এই উৎসব খ্রিস্টানদের হলেও সব ধর্মের মানুষ এই উৎসবের আনন্দে সামিল হয়। বড়দিন বা খ্রিস্টমাস বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। 25শে ডিসেম্বর তারিখে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটি যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা নিয়ে ভিন্ন ভিন্ন অভিমত রয়েছে ঐতিহাসিকদের। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে এই তারিখেই ঠিক 9 মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করে যিশু। খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এই দিন বেথলেহেমে জন্মগ্রহণ করেন।
এই দিনে উপহার বিনিময় একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। শিশুরা বিশ্বাস করে যে সান্তা ক্লজ রাতে তাদের জন্য উপহার নিয়ে আসে। উদযাপনের জন্য সুস্বাদু খাবার এবং বিশেষ কেক তৈরি করা হয়। অনেকেই গির্জার প্রার্থনায় যোগ দেন এবং বড়দিনের গান গাইতে। ক্রিসমাসের 12 দিন, যা ক্রিসমাসের 12 দিন নামেও পরিচিত, তা হলো জন্ম উদযাপনের উৎসবপূর্ণ খ্রিস্টীয় মরশুম। ক্রিসমাস দিবস হলো প্রথম দিন। 12 দিন হলো 25শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি। প্রথম এবং শেষ দিন গণনা করা হয়। বিশ্বের প্রায় সব দেশের মতো খ্রিস্টান ধর্মানুসারীরা এই উৎসব পালন করে থাকেন। খ্রিস্টান সম্প্রদায়ের সবথেকে বড় ধর্মীয় উৎসব বড়দিন ঘিরে শহরের অনতিদূরে মরিয়ম নগরে বিরাজ করছে উৎসবের আমেজ। নতুনভাবে সেজে উঠেছে মরিয়ম নগরের গির্জা। আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি সাজানো সহ নানাভাবে সাজিয়ে তোলা হয়েছে মরিয়ম নগরের গির্জা। এদিকে বড়দিনকে কেন্দ্র করে বুধবার গভীর রাতেই মরিয়মনগর গির্জায় কেক কাটা হয়। রাতের খ্রিস্ট ধর্মাবলম্বীরা প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার সকালেও গির্জার প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন গির্জার ফাদার। তিনি বলেন, এই বিশেষ দিনে প্রভু যীশু খ্রিস্ট মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। এই দিনটি খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি বলেন, বুধবার রাত 12টায় গির্জায় হয়েছে প্রার্থনা। সেখানে শিশু থেকে বৃদ্ধ সকলেই অংশগ্রহণ করেন। শুধুমাত্র খ্রিস্টানরাই নয়, অন্যান্য ধর্মের মানুষও এই দিনে কেক কাটে বড়দিনের আনন্দে মেতে ওঠেন। এদিকে বড়দিনকে কেন্দ্র করে মরিয়মনগরে 2 দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ও শুক্রবার 2 দিনব্যাপী চলবে এই মেলা। সবাইকে প্রথমত জানাই আমাদের বড়দিনের প্রীতি এবং শুভেচ্ছা। আজকের এই দিনে প্রভু যীশু খ্রিস্ট মানুষ হয়ে জন্ম হয়েছিলেন, সেটার পার্বণ আজকে আমরা সবাই মিলে পালন করি। এই সুন্দর দিনে সবাইকে, আমাদের ভারত দেশের সকল মানুষেরকে, বিশেষভাবে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল মানুষেরকে, জাতি বর্ণ নির্বিশেষে সকলকে জানাই প্রভু যীশু খ্রিস্টের। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। রাজ্যে শীতের দাপট ক্রমশই বাড়ছে। একদিকে শীতের কামড়, অন্যদিকে ঘন কুয়াশা। সন্ধ্যা ঘনিয়ে আসতেই শীতের দাপট বাড়তে থাকে। এবছর ত্রিপুরায় শীত বেশি পড়বে পূর্বাভাসে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। আকাশে হালকা মেঘ ছিল, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। উত্তরে হাওয়ার গতি 4 থেকে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। দিনে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 72%, সর্বনিম্ন 58%। তবে দিনের পর দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেকটাই কমে আসছে। সন্ধ্যায় দমকা হাওয়া বইতে পারে 18 কিলোমিটার প্রতি ঘন্টায়। রাতে দমকা হাওয়ার গতি আরও বাড়বে। আকাশে হালকা মেঘ রয়েছে। দিনে আবছা রোদ প্রত্যক্ষ করা যায়। রাতে ঘন কুয়াশা থাকবে আকাশে। তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে। শীতের অনুভূতি কিছুটা কম হলেও গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। শুক্রবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছে, জানুয়ারি মাসের প্রথম দিকে রাজ্যে শীতের দাপট বাড়বে। সেই মতো রাতে শীতের দাপট কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। দপ্তর জানিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। সব মিলিয়ে শীতের মরশুম রাজ্যের মানুষের কাছে উপভোগ্য হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সমস্ত সংবাদের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।